সকলেই মিষ্টির অদ্ভুত আচরণে ক্রমেই অতিষ্ঠ হয়ে উঠছিল। কখনো সে অকারণে হাসে, কখনো কাঁদে, কারো সাথে কথা না বলেই ঘরে গুমরে থাকে। সবাই মনে করে ওর মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু অহর্নিশ, সে একাই মিষ্টির পাশে থাকে, বোঝানোর চেষ্টা করে, আগের মতো করে ফিরিয়ে আনার চেষ্টা করে। তবু পরিবারের রাগের কারণটা কেবল মিষ্টির অস্বাভাবিক আচরণ তা নয়, এর পেছনে অন্য এক গভীর আঘাত ছিল। দিন যত যাচ্ছিল মিষ্টির শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। জানা গেল মিষ্টি গর্ভবতী। খবরটা মুহূর্তেই গোটা বাড়ির আবহ বদলে দিল। সবার মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ল। হামিদা বেগম, যিনি এতদিন নীরবে মিষ্টির প্রতি বিরক্ত ছিলেন, হঠাৎই বদলে গেলেন। তার খুশির শেষ ছিল না। কারণ এই সন্তান হবে তার প্রিয় নাতির সন্তান। মিষ্টির বিশেষভাবে খেয়াল রাখা হল। কিন্তু সুখটা বেশিদিন স্থায়ী হল না। মিষ্টির অস্বাভাবিক আচরণ, হেজালিপনা বিপদ ডেকে আনল। মিসক্যারেজ হয়ে গেল। অবস্থা নাজুক হয়ে পড়ল যে হাসপাতালে কয়েকদিন মিষ্টিকে লড়াই করতে হল। কিন্তু বাড়ি ফিরে তাকে আর কেউ আগের মতো গ্রহণ করতে পারল না। হামিদা বেগমের মুখে তখন একটাই কথা, চেংড়ি নিজের ছাওয়া খেয়া ফেলাইছে, রাক্ষসী, আরও কয়েকটা গালি দেন। সেই ঘটনার পর থেকে পরিবারের সকলে মিষ্টির প্রতি ক্ষিপ্ত হয়ে পড়ে মিষ্টি। সকলের চোখে সে অমঙ্গলের প্রতীক হয়ে দাঁড়ায়। তার উপস্থিতি নিয়ে অস্বস্তি ছড়িয়ে পড়ে। তবুও অহর্নিশ একা দাঁড়িয়ে থাকে তার পাশে। মিষ্টিকে আবার ডাক্তার দেখালে ডাক্তার স্পষ্ট জানিয়ে দেয় মিষ্টিকে মানসিক হাসপাতালে ভর্তি করতে। কিন্তু অহর্নিশ সে সিদ্ধান্তে রাজি হয় না। তার বিশ্বাস, মিষ্টিকে হাসপাতালের চার দেয়ালে বন্দি করলে সে আরও ভেঙে পড়বে। কিন্তু পরিবারের অন্য সদস্যরা তা মানতে চায় না। তাদের মতে মিষ্টির অবস্থায় এখন আর দেরি করা ঠিক নয়। যে কোন সময় সে বিপদ ডেকে আনতে পারে, নিজের জন্যও, অন্যদের জন্যও। ঘরে অস্থিরতা ছড়ায়, মতবিরোধ বাড়ে। আর সেই দ্বন্দ্বের মধ্যে অহর্নিশ এখনও মিষ্টির জন্য লড়ে যাচ্ছে। সময় তখন সন্ধ্যাবেলা। আকাশে রঙের মিশেল। কমলা, বেগুনি আর একটু ধূসর। সেই রঙগুলোর মতোই মিষ্টির জীবনেও মিশে আছে আলো অন্ধকারের খেলা। কখনো উজ্জ্বল, কখনো মলিন। ঠিক যেমন সূর্যাস্তের পরের সেই অনিশ্চিত আকাশ। অহর্নিশ পাশে বসে গভীর ভাবছে। কপালে গুটি কয়েক ভাঁজ, মুখে চিন্তার রেখা। মিষ্টির বিশ্বাসটা পছন্দ হল না। গায়ে কিছু একটা ছুড়ে বলল, এই যে কি এত ভাবছ বলো তো? অহর্নিশ চকিত হল। অহর্নিশ মিষ্টির পানে তাকাল নির্লিপ্ত এক দৃষ্টিতে। কি নিষ্পাপ মুখ তার, সমস্ত দুঃখকষ্টের মাঝেও এক শিশুর সরলতা বেঁচে আছে। এক মুহূর্তের জন্য অহর্নিশের বুকের ভেতর কেমন হয়ে উঠল। মনে হল একসময় কত শান্ত, স্বাভাবিক ছিল মিষ্টির জীবন। তার আগমন যেন মিষ্টির জীবনের ঝড় এনেছে। অহর্নিশের মনে হল তার অস্তিত্ব কি এমন ভাবনায় কে এসেছে। অহর্নিশ হেসে মাথা নাড়াল, কেউ না, তুমি। মিষ্টি তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, আমি? কোনো সন্দেহ? তা তো আছেই। কেন? আমাকে নিয়ে এত ভেবো না, নয়তো আজীবন ভেবে যেতেই হবে। তাতে আপত্তি নেই। মিষ্টি হাসে। শব্দ করে। তীক্ষ্ণ কণ্ঠে বলে, ধ্বংস হওয়ার খুব ইচ্ছে দেখছি। অহর্নিশ ক্ষীণ হেসে শুধায়, ধ্বংসের অস্ত্র যদি এমন মিষ্টি হয়, তবে কার বাধা থাকবে বলো? মিষ্টি উন্মাদের মতো হাসতে শুরু করে। কণ্ঠ খাদে নামিয়ে বলে, কাব্যিক কথা, মানায় না তোমার মুখে। কাব্যিক নয়, হৃদয়ের কথা। মিষ্টি মুখ বাঁকিয়ে বলে, হৃদয়ের? হা হা। অহর্নিশ নির্লিপ্ত গলায় বলল, হাসি পাচ্ছে? মিষ্টি চুপ, চোখে গভীর তীক্ষ্ণতা ভরে ফিসফিস করে বলল, হৃদয়? তুমি কি জানো, কখনো কখনো হৃদয়ই সবচেয়ে ভয়ানক অস্ত্র হয়ে ওঠে? অহর্নিশ ধীরে এগিয়ে এসে বলল, তোমার হাতে তো সেই ক্ষমতা আছে, কি করেছ তুমি? মিষ্টি হেসে বলল, আমি শুধু সব উল্টে দেব, ভেঙে ফেলব। অহর্নিশ তার দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যিই প্রস্তুত তার জন্য? মিষ্টি এক মুহূর্ত চুপ, তারপর কণ্ঠে হালকা হাসি, প্রস্তুত? না, আমি আগ্রহী। চাইলে না হয় ভেঙে ফেলা যায়। কিন্তু তুমি কি জানো, সব ভাঙা জিনিসই ফের জোড়া লাগে। মিষ্টি মৃদু হাসে, চোখে অদ্ভুত উন্মাদনা। কেউ কোনো কথা বলে না। খানিকক্ষণ বাদে অহর্নিশ বলল, তোমাকে আগের মিষ্টি লাগছে। মিষ্টি তীক্ষ্ণ গলায় প্রশ্ন ছুড়ল, আমি পাল্টেছি কবে? অহর্নিশ প্রত্যুত্তর করে না।
সে জানে কিছুক্ষণ পর আবারও পাগলামি শুরু করবে। এখন কি বলছে করছে সব ভুলে যাবে। হঠাৎ বাইরে চিৎকার করে উঠল। চেঁচামেচির শব্দ উঠল। অহর্নিশ উদ্বিগ্ন হয়ে দাঁড়াল। অহর্নিশকে যেতে দেখে মিষ্টি মন্থর গলায় বলে, আমাকে রেখে যাচ্ছ? অহর্নিশ তাকায়, মিষ্টির অসহায় দৃষ্টি। তাকে বলে, এমন নরমাল থাকবে কেমন? মিষ্টি হেসে মাথা নাড়াল, আচ্ছা। মিষ্টিও গেল সঙ্গে। অহর্নিশ বেরোল। তরিকুল চিল্লিয়ে উঠেছে, তার বউ ফারিনার মুখটা অন্ধকার। হামিদা বেগম বলেন, কি রে চিল্লাস ক্যা? তরিকুল খুশিতে আত্মহারা হয়ে জানায়, ও দাদি, বাবা আর আমার ভিসা হয়ে গেছে। স্বপ্না দৌড়ে এল, সত্যি ভাইজা? তরিকুল প্রফুল্ল হয়ে মাথা নাড়ায়। ওদের দ্বিতীয় চাচার মাধ্যমে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিল দীর্ঘদিন। অবশেষে ভিসা হল। স্বপ্নার মন খারাপ হল, বাবা ভাইজা চলে যাবে। সে মুখ কালো করে বলল, আমার কই? তরিকুল বোনের কাছে গিয়ে বলে, তুইও আসবি তাড়াতাড়ি, মন খারাপ করিস না। তবুও স্বপ্নার মন খারাপ হল। বাবা মায়ের বিচ্ছেদের কারণে দাদি মাঝে মধ্যে কথা শোনায়। বাবা ভাই না থাকলে হয়তো তার উপর আরও চড়া হবে। ভেবে খারাপ লাগছে। তবে মনে মনে সিদ্ধান্ত নিল, যতদিন না সেও বিদেশে যেতে পারবে ততদিন ওর মায়ের কাছে গিয়ে থাকবে। এশার নামাজ পড়ে বাড়িতে ফিরলেন তিন ভাই। রাইফুল, মাসুদ, সবুজ। তরিকুল বাবা মাসুদকে জড়িয়ে ধরল। প্রফুল্ল হয়ে জানাল, আব্বু, আমাদের ভিসা হয়ে গেছে। মাসুদের গম্ভীর মুখে একটু হাসি ফুটল। তিনি বেশ পরিমাপ করে কথা বলেন, সবসময় গম্ভীর থাকেন। হাসেন না বেশি। তবে রাইফুলের মুখ দেখে মনে হল না তিনি খুশি হয়েছেন। তীক্ষ্ণ নজরে তাকিয়ে শুনলেন। বললেন, কবে যাচ্ছিস? তরিকুল স্মিত হেসে বলে, 4 দিন পর। তাড়াতাড়ি যেতে হবে। রাইফুল গম্ভীর মুখে বললেন, ঠিক আছে। বলে ঘরে ঢুকে গেলেন। কিছুক্ষণ পর বেরিয়ে সবুজকে বললেন, চল, আর্জেন্ট মিটিং আছে। সবুজ বাধ্যগত। বড় ভাইকে মানেন তিনি, তাই কোনো প্রশ্ন না করেই গাড়িতে উঠলেন। বাইরে হালকা বাতাস। রাইফুল থুতনিতে হাত রেখে জানালার দিকে তাকিয়ে আছেন। গাড়ি ধীরে ধীরে চলতে থাকলে সবুজ বলল, কি ব্যাপার ভাইজান, আপনাকে চিন্তিত দেখতেছি। রাইফুল শান্ত কণ্ঠে বললেন, নির্বাচনের 44 দিন বাকি। তরিকুলও চলে যাচ্ছে। অহর্নিশ ওর বউ নিয়ে ব্যস্ত, এদিকের কোনো খেয়াল নেই। আর ঠিক এমন সময় তিস্তা নদীর বালু উত্তোলনের খবরটা মিডিয়ায় উঠে এল। যদিও আমার নাম এখনও ওঠেনি। সবুজের মুখ গম্ভীর হয়ে গেল। হতবিহ্বল হয়ে জিজ্ঞেস করল, 2 মাস আগের খবর এখন হঠাৎ প্রকাশ পায় কিভাবে? রাইফুল হালকা দীর্ঘশ্বাস ফেললেন, বিরোধী দলের কেউ ফাঁস করেছে। নির্বাচন সামনে, এখন যে কেউ রাজনৈতিক সুযোগ নেবে। মিডিয়া, এনজিও, বিরোধী দল সবাই একসাথে লাগবে। আগে এটা নিয়ন্ত্রণে আনতে হবে। আইন তার পথে চলবে, কিন্তু জনগণকে বোঝাতে হবে আমরা দায়িত্বশীল। গাড়ি থামল ইউনিয়ন কমপ্লেক্সের সামনে। ভেতরে ছোট মিটিং রুমে ইতিমধ্যে উপস্থিত দলীয় সভাপতি, ওয়ার্ড মেম্বার, 2 জন কন্ট্রাক্টর, থানার এসআই আর পরিবেশ দপ্তরের প্রতিনিধি। রাইফুল ঢুকে চেয়ারে বসলেন। টেবিলের উপর একটা মোটা ফাইল ছুড়ে দিয়ে বললেন, 2 মাস আগের কাজ এখন প্রকাশ পেয়েছে। কিন্তু মিডিয়া যেন এটাকে বর্তমান ইস্যু না বানায় সেটা খেয়াল রাখতে হবে। মিডিয়ার সামনে প্রথমে দেখাতে হবে আমরা ব্যবস্থা নিচ্ছি, আমরা তদন্ত করছি। এসআই মাথা নিচু করে বলল, স্যার, তখন কয়েক রাত ধরে ট্রাক গেছে, ক্রেনও কাজ করেছে। কিন্তু কারো হাতে তখন পারমিট ছিল না। রাইফুল গভীরভাবে ভাবলেন, এ কথা আমাদের জানায়নি কেন ওরা? এসআই কিছু বললেন না। একজন জেলে প্রতিনিধি বলল, নদী ফেটে গেছে স্যার, পানি কমে গেছে, মাছ ধরা বন্ধ হয়ে গেছে। তারপর একজন কন্ট্রাক্টর মাথা চুলকে বলল, কাগজ তখন ছিল, কিন্তু নবায়ন হয়নি। রাইফুল ঠান্ডা গলায় বললেন, ঠিক আছে, আমরা এখন নতুনভাবে ইনকোয়ারি চালু করব। উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করো, যৌথ তদন্ত কমিটি গঠন করুক। 4 দিনের মধ্যে রিপোর্ট চাই। আমরা নিজেরাই চাই সত্য প্রকাশ পাক, কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট হোক। তিনি টেবিলে নদীর ম্যাপ খুললেন, আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এই 3 এলাকায় উত্তোলন হয়েছে। এখানেই তদন্ত হবে। প্রশাসন, পুলিশ, পরিবেশ অফিস সবাইকে সঙ্গে নিতে হবে। সবুজ ভ্রু কুঞ্চিত করে বলল, ভাই, মিডিয়ায় যদি আবার রিপোর্ট ছাপে?
রাইফুল হেসে বললেন, ওরা ছাপবেই। কিন্তু আমরা চুপ থাকব না। প্রেস ব্রিফ হবে, ইউনিয়ন প্রশাসন তদন্ত শুরু করেছে, দায়ীদের চিহ্নিত করা হবে। সাংবাদিকদের নিজেই ঘটনাস্থলে নিয়ে যাব, তারা যেন দেখে আমরা কাজ করছি। রাইফুল এরপর ফোনে নির্দেশ দিলেন, পুলিশ শাখা প্রধানকে বলো, কাল সকালেই তদন্ত শুরু হোক। আজ রাতেই আমি প্রাথমিক রিপোর্ট চাই। মিডিয়া সেলকে তিনি বললেন, সোশ্যাল মিডিয়ায় যাচাইহীন কিছু ছড়ালে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া যাবে। ভিডিও বা ছবি উঠলে ব্যাখ্যা থাকবে, এটা পুরনো ঘটনা, বর্তমানে ব্যবস্থা নেওয়া হয়েছে। চুপ থাকলে মানুষ ধরে নেবে আমরা দোষী। সবুজ বলল, মানুষের ক্ষতির কথা বলব কিভাবে? রাইফুল বললেন, ওটা তুমি হ্যান্ডেল করো। জেলেদের বোঝাও, আমরা ক্ষতিপূরণ দেব, নদী পুনরুদ্ধারের কাজ শুরু হবে, কিন্তু সব নিয়ম মেনে। এখন যা দরকার তা হল মানুষের আস্থা ফিরিয়ে আনা। রুমে নিস্তব্ধতা নেমে এল। বাইরে তিস্তার বাতাস বইছে ধুলো উড়িয়ে। রাইফুল জানালার ফাঁক দিয়ে তাকালেন নদীর দিকে। তরিকুলের কথায় সকলে খুশি। মাসুদ সাহেব ঘরে গেলেন। পিছু পিছু তার মেয়ে স্বপ্না গেল। মাসুদ সাহেব একনজর দেখে বললেন, কিছু বলবি? স্বপ্না অভিমান নিয়ে বলল, আপনারা তো আমাকে রেখে যাচ্ছেন। মাসুদ সাহেব গম্ভীর গলায় বললেন, তোকেও শীঘ্রই নিয়ে আসব। স্বপ্নার অভিমান কমল না। ও সরাসরি বলল, আব্বু, আপনারা না থাকলে আমিও এখানে থাকব না। তাই আমি ভেবেছি, আমি বিদেশে না যাওয়া পর্যন্ত আম্মুর কাছে থাকব। মেয়েকে আর চোখে দেখলেন মাসুদ। স্বপ্না নিজে থেকেই স্পষ্ট বলল, বাপ মা না থাকলে দুনিয়ার কেউ ধার ধারে না, যতই আপন হোক। মাসুদ সাহেব অসম্মতি করলেন না। স্বপ্নাকে জানালেন, তোর ইচ্ছে হলে যাবি। স্বপ্না খুশি হল, বাবাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে গেল। মাসুদ সাহেব তপ্তশ্বাস ফেললেন। ফারিনা ঘরে ভরকে এসেছে। তরিকুলের চোখে তা এরোয়নি। তার ভিসা হয়েছে শোনার পর থেকে মেয়েটার মুখ গোমড়া, অথচ তার খুশি হওয়ার প্রয়োজন। তরিকুল ভ্রু কুঞ্চিত করে জিজ্ঞেস করে, মুখটা গোমড়া করে আছো কেন? তোমার খুশি হওয়ার প্রয়োজন। ফারিনা দৃঢ় গলায় বলল, খুশি হব না? অবশ্যই। এখন যে আমার কাজ দ্বিগুণ হবে। দ্বিগুণ কেন হবে? ফারিনা ক্ষিপ্ত গলায় বলল, তোমার বোনই যেখানে তার মায়ের কাছে যাচ্ছে সেখানে আমায় জিজ্ঞেস করছ? তোমরা চলে গেলে এখানে আমার কেউ রইল? তরিকুল বলল, কেন দাদি, চাচা চাচিরা তো আছেন। ফারিনা তাচ্ছিল হাসে, হ্যাঁ, তোমার ওই বুড়ি দাদি। বয়স হয় কিন্তু তেজ কমে না। আর তোমার চাচিরা দিনরাত অর্ডার বাই সাপ্লাই চায়। তরিকুল বলে, তো এখন কি চাইছ? আমি যাব না? ফারিনা রুড গলায় বলে, তুমি অহর্নিশকে দেখেছ? পাগল বুয়ের প্রতি কতটা দায়িত্বশীল? ওর মতন স্টেপ নিতে পেরেছ কখনো? কি চাও স্পষ্ট বলো। আমাকেও নিয়ে যাও। আমাকে আগে ওখানে যেতে দাও, তারপর দেখছি। যখন তোমাকে আগেই বলেছিলাম তখন তো খুব পরিবারের কথায় নেচেছিলে। তখন আমার কথা শুনলে এতক্ষণ আমার ভিসাও হতো। তরিকুল দীর্ঘশ্বাস ফেলে, পুরনো কথা বাদ দাও। ফারিনা মুখ বেঁকে নিয়ে, আমি আমার বাড়ি যাচ্ছি। তরিকুল আপত্তি করল না, আচ্ছা, তবে এখানেও থেকো। না হলে সমস্যা হবে। পারব না, যা হওয়ার হবে। বলে উঠে গেল। তরিকুল কিছু বলল না। এখন রেগে আছে, পরে ঠিকই শুনবে কথা। সকলে এতক্ষণে আড়ালে থাকা মিষ্টিকে দেখল। মিষ্টি বেশ খুশি। সকলে খাবারের টেবিলে বসল। অহর্নিশ মিষ্টিকে নিয়েও বসল। মিষ্টি হাসছে, যেন প্রচণ্ড খুশি সে। অহর্নিশকে লিপি আহমেদ খচালেন, ওরে আনলু কেনে? অহর্নিশ স্পষ্ট গলায় বলে, ও যেহেতু বাড়ির সদস্য সেহেতু সকলের সঙ্গেই খাবে। আপনারা প্লিজ ওর সঙ্গে নরমাল ব্যবহার করুন। স্বাভাবিকভাবে সকলে খেতে শুরু করল। মিষ্টি খাচ্ছে কম, হাসছে। এখন শব্দ করে হাসছে। হামিদা বেগম ভীষণ বিরক্ত হলেন। বললেন, এরে পাগলি, হাসিচ্ছল কেনে রে? তোর ভাতার যাইবে বিদ্যাসে? মিষ্টির হাসি থেমে গেল। ঘন ঘন শ্বাস ফেলতে লাগল। অহর্নিশের চোয়াল শক্ত হল। সে কিছু বলবে তার আগেই মিষ্টি অঘটন ঘটল। হাতের সামনে থাকা কাচের গ্লাস ছুঁড়ে মারল হামিদা বেগমের দিকে। নাজমা শাশুড়ির কাছে থাকায় আম্মা বলে চিৎকার করে চেয়ার সরিয়ে নিলেন। ভারসাম্য হারিয়ে হামিদা বেগম পড়ে গেলেন। অহর্নিশ মিষ্টির দিকে দৃঢ় চোখে তাকাল। হামিদা বেগম চেঁচিয়ে উঠলেন।
নাজমা ধরলেন। লিপি আহমেদ এগিয়ে যান, মিষ্টিকে চড় মারলেন। মিষ্টি কেঁদে উঠল, আতঙ্ক লাগল মনে। নিজের মাথায় হাত চেপে ধরল, এটা কি করল? চাচির কাণ্ডে অহর্নিশ রাগল। চাচি, আপনার সাহস কিভাবে হলো আমার সামনে আমার স্ত্রীকে চড় মারার? লিপি আহমেদ রগট করে বললেন, একবারে বুয়ের গোলাম হইছিস রে অহর্নিশ। তোর দাদির অবস্থা দেখিস চল না। অহর্নিশ বলে, দেখছি, ওকে শাসন করতে আমি আছি না। আপনি কেন ওর গায়ে হাত তুললেন? অহর্নিশ রেগে আঙুল তুলে কথা বলে। তৎক্ষণাৎ হামিদা বেগম এগিয়ে অহর্নিশের গালে প্রথমবারের মতো চট বসালেন, ক্ষিপ্ত গলায় বললেন, যা তোর মাইয়ার পিণ্ডত ধোকেক, যা। মোর চোখের সামন থাকি যা। অহর্নিশ প্রত্যুত্তর করে না। সকলের দিকে তাকিয়ে মিষ্টির হাত ধরে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়া। অহর্নিশ ভীষণ রেগে তার গায়ে হাত তুলেছে। মিষ্টি অনবরত কাঁদছে, কি করে ফেল? তার কারণে অহর্নিশকে মার খেতে হল। শব্দ করে কেঁদে উঠল। অহর্নিশ মিষ্টির দিকে তাকায়। রাগে ফেটে উঠে, কাঁদছ কেন? হ্যাঁ, কাঁদছ কেন? শান্তি পেয়েছ না? বারবার বলেছিলাম না চুপচাপ থাকতে? অহর্নিশের কণ্ঠের জোরে বোঝা যাচ্ছে কতটা রেগে সে। অসহায়ের মতো মিষ্টি তাকিয়ে রইল। অহর্নিশের আজ সহ্য হল না। এগিয়ে মিষ্টির দুটো গাল চেপে ধরল। থমকে উঠল, এই চুপ, একদম চুপ। একটা শব্দ বেরোলে এখানেই পুঁতে ফেলব। মিষ্টি ভীতিগ্রস্ত হয়। অহর্নিশ কখনো এমন করেনি। ভয়ে সে আরও কেঁদে উঠে। অহর্নিশ বিরক্তবোধ করে, বিছানায় বাড়ি মেরে চলে উঠে, শালা, জীবনটাই ধ্বংস হয়ে গেছে বলে তৎক্ষণাৎ বেরিয়ে যায় ঘর থেকে। মিষ্টির কান্না থেমে যায়। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল অহর্নিশের যাওয়ার দিকে। ভাবতে লাগল গভীরভাবে। তারপর ধীর পায়ে আয়নার সামনে গেল। নিজেকে দেখতে লাগল। চোখের পানি মুছল। আয়নার প্রতিবিম্ব যেন বলে উঠল, তুই পাগল, তুই পাগল। তোর কারণে ওর পুরো জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তুই মরতে পারিস না? মিষ্টি নিজেকে প্রশ্ন করে, আমি মরছি না কেন? আমার কারণে অহর্নিশকে থাপ্পড় খেতে হল। আল্লাহ, আল্লাহ। তার প্রতিবিম্ব যেন বলল, তোর মরে যাওয়া প্রয়োজন। ছেলেটাকে তোকে ভালোবাসে, অথচ তুই শুধু কষ্ট দিয়ে যাচ্ছিস। তুই স্বার্থপর, ভীষণ স্বার্থপর। চারিপাশে যেন কথাটা প্রতিধ্বনি হতে লাগে। মিষ্টির সহ্য হয় না। সে কান চেপে ধরে বলে, আমি স্বার্থপর নই, আমি নই। বলে কাঁদতে শুরু করে। অনেকক্ষণ কাঁদে। তারপর সিদ্ধান্ত নেয়া। আয়নাতে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে শুরু করে, আনমনা গলায় বলে, আমার এ অভিশপ্ত জীবন থেকে তোমায় মুক্ত করে দিচ্ছি অহর্নিশ। তারপর বিছানায় একটা চেয়ার উঠাল। পরনের ওড়নাটা সিলিং ফ্যানে পেছাল, চোখ বন্ধ করে চেয়ারে দাঁড়াল। চেয়ারটা নড়ছে। মিষ্টি চোখ দিয়ে পানি বেরোতে লাগল, হাতে ছোট একটা চিরকুট নিয়েছে। লেখাটা পড়ল, আম্মু, অহর্নিশ, তোমাদের খুব ভালোবাসি। তারপর ওড়নাটা নিজের গলা লাগাল। জীবনের শেষ মুহূর্তে যেন দাঁড়িয়ে মিষ্টি। বুক কাঁপছে। চোখ বন্ধ করে পা ছেড়ে দেয়ার উপক্রম হল। অহর্নিশ বাইরে বেরিয়ে সিগারেট ধরেছে। মনটা একটুকু ভালো নেই। মেজাজ বিগড়ে আছে। মিষ্টির উপর বেশি রাগ দেখিয়ে ফেলছে। তৎক্ষণাৎ বাড়ি থেকে আবারও চেঁচামেচি ভেসে উঠল। অহর্নিশের বুক তখন কেঁপে উঠল, যখন কানে এল, ওরে অহর্নিশ রে, তোর মাইজা গলাত ফাঁস দিছে রে।